ভীমকেতু চন্দ্রকেতু যা মনে হয়েছে ওরা তাই করেছে। আমার মন বলছে এ বিয়ে আসন্ন। আপনারা আয়োজন করুন, আমি প্রস্তুত। আর আমার হাতে সেই রূপের তাস হয়ে উঠতে পারে প্রভাকর মিশ্র, কিন্তু মেঘাই ডাকাতকে শেষ না করলে তো প্রভাকরকে পাওয়া যাবে না। মেঘাই ডাকাত বাদী আশরাফিকে শাদিও করতে হবে, আর মেঘাই ডাকাতকে মন্দারের হাতে মরতে হবে। হবে সবই হবে। কেন কেন হবে জানিস? তার কারণ এই হুকুমটা যে দিয়েছে সে হচ্ছে গৌড়ের খলিফা আলাউদ্দিন আলা হুসেন শাহ। জানিস আমার হুকুমে সূর্য ওঠে, দিন হয়, আর আমার হুকুমে সেই সূর্য ডোবে, রাত হয়। জানিস? যা যা তুই গিয়ে ওই যা মন্দারকে ডেকে নিয়ে যা। মেঘাই, আমি আবার বলছি, তুমি যা করতে চলেছো সেটা আরেকবার তুমি ভেবে দেখো। এত বড় একটা বিপজ্জনক কাজ করতে চলেছো তুমি। বিপদ আবার কোথায় নেই ঠাকুর? আমি যে জীবন বেছে নিয়েছি তার আরেক নামই তো বিপদ। তাকে ভয় পেলে চলে? মেঘাই, আমি তোমার দুঃসাহসকে শ্রদ্ধা করি মেঘাই, তবু বলছি একা একা এই পুরনো কেল্লায় তুমি যেও না। এমনও তো হতে পারে হয়তো সুলতান অনেক সৈন্য মোতায়েন করে রেখেছে ওই পুরনো কেল্লায়, কিংবা যাকে ভরসা করে তুমি এত বড় ঝুঁকি নিতে চলেছ সেই লোকটা তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। মাকবার? না না, মাকবার আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না, কারণ সে অর্থলোভী। হাতে মোহর পেলে যে কোনো কাজই সে অনায়াসে করতে পারে। ঠিক আছে, তা না হয় হলো, কিন্তু এরপর 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 আবার কি? সুলতানি তোষাখানার দরজা আমার জন্য খুলে দেবে মাকবার। মাকবার তোষাখানার তহসিলদার, 50 মোহর পেলে সে এটুকু করবে না? নিশ্চয়ই করবে। এক রাতের মধ্যেই তোষাখানা ফাঁকা হয়ে যাবে, আর সমস্ত দোষ গিয়ে পড়বে ওই হাফসিদের উপর। অবশ্য হাফসিদের এর জন্য কিছু বকরা দিতে হবে। তুমি আমার কথা বুঝতে পারছো না মেঘাই। তুমি এত সব করছো কার জন্য? এত হিংসা কার জন্য? আমাদের রাজার জন্য, যে রাজা নবদ্বীপে জন্ম নিয়েছেন, তার জন্য এটুকু ঝুঁকি নেব না? মেঘাই, মেঘাই, তুমি যে রাজার কথা বলছো সে রাজার কাছে পৌঁছানোর পথ এটা নয়।
মেঘাই, দু হাতে রক্ত মেখে তার কাছে যেতে পারবে তুমি? বেশ, আপনি যখন বলছেন তখন নিরস্ত্র হয়েই আমি সেখানে যাব। তবে যেতে আমাকে হবেই। কাল রাতে ঠিক সময়ে পুরনো কেল্লায় আমি যদি না পৌঁছই, তাহলে মাকবার অন্য কিছু ভেবে নিতে পারে। ভাববে আমি হয়তো তার সঙ্গে বেইমানি করছি। আমাকে তখন সে ধরিয়ে দিতেও পারে। মেঘাই, আমার মনে হচ্ছে যে এই গোপন আস্তানাটি আর আমাদের পক্ষে নিরাপদ নয়। হ্যাঁ, তুমি আজ শেষ রাতে রওনা দিলে আমি কাল প্রত্যুষে আমার যাত্রা শুরু করব। এ আপনি কি বলছেন ঠাকুর? না, এ হতে পারে না, এ হতে পারে না। চারদিকে এত গুপ্তচর, এ সময়ে আপনি... না, আমি যেখানে যাব মেঘাই, সেখানে তোমাদের ওই সুলতানের গুপ্তচররা আমার কেশাগ্র স্পর্শ করতে পারবে না। মেঘাই, আমি যাব নবদ্বীপ। নবদ্বীপ? আপনি নবদ্বীপ যাবেন? হ্যাঁ, নবদ্বীপই আপনার পক্ষে নিরাপদ হবে। তবে আপনার কাছে একটা অনুরোধ করব ঠাকুর, রাখবেন? কি অনুরোধ মেঘাই? শারদাকে আপনার সঙ্গে নিয়ে যাবেন। মা বাপ মরা মেয়েটাকে বুক দিয়ে বড় করেছি তো। আমি ওর বাপ, আমি ওর মা। আমার যদি কিছু হয়, ওকে আপনার পায়ে স্থান দেবেন তো? এ কি বলছো মেঘাই? তোমার মেয়ে আমারও মেয়ে, ওকে আমি নিশ্চয়ই নিয়ে যাব। নিশ্চিন্ত হলাম। কিরে মা, আমায় ছেড়ে থাকতে পারবি তো? মেঘাই, রাত শেষ হয়ে আসছে মেঘাই। এখন যাত্রা শুরু করলে পর কাল সন্ধ্যার আগে তুমি গৌড়ের সীমান্তে পৌঁছতে পারবে। আর যদি পারো, গোপনে খবর নিয়েও পুঁথি পণ্ডিত স্মৃতিকণ্ঠ বাগচি আমার লেখা ইতিহাসের পুঁথিখানা যথাস্থানে পৌঁছে দিয়েছে কিনা। ওই পুঁথিখানা নিমাই পণ্ডিতের হাতে পৌঁছলে পরে আমার সমস্ত কাজ শেষ। আমি চেষ্টা করব ঠাকুর। প্রণাম ঠাকুর। কাল্লাম। এবার তাহলে আসি মা, সাবধানে থাকিস। দেখিস ঠাকুরকে যেন আবার জ্বালাতন করিস নে। মেঘাই, এটা রাখো। ঠাকুর, যদি আত্মরক্ষার জন্য প্রয়োজন হয়। জয় মা ভবানী, জয় মা বিপত্তারিণী চণ্ডী, জয় মা, জয় মা।
মাঝে মাঝে তোমার যে কি হয়। কি আবার হবে? ওই 2 কোটি ডাকাতের বেত্তমিজি আমি সহ্য করতে পারছি না বেগম। তোমার বয়স হচ্ছে সুলতান, আর একচক্ষু হরিণের মতন রাজনীতি রাজনীতি করো না, একটু নিজের দিকে নজর দাও। সময় নেই, সময় নেই বেগম। আমাকে অনেকগুলো সিদ্ধান্ত বড় বেশি দ্রুত নিতে হচ্ছে। সেই জন্যই নিজের সংসার ফুটো ফাটায় ভরে উঠছে, সে খবর রাখো। কেন? তুমি তো একদিন আমাকে বলেছিলে যে তুমি আমাকে সাফল্যের চূড়োয় দেখতে চাও, বাকি সবকিছু তুমি সামলে নেবে। আজ তো আমি সফল, আমি গৌড়েশ্বর আর তুমি হচ্ছে আমার বেগম। কিন্তু বেগম, আজকে কিন্তু খেলার মাঝপথে আমি তোমাকে বেরিয়ে যেতে দেব না। কিস্তি মাত পর্যন্ত তোমাকেও আমার সঙ্গে এই খেলাটা খেলতে হবে। খেলা? পণ্ডিত প্রভাকর মিশ্রকে ছলে বলে কৌশলে গৌড়ে ডেকে এনে খুন করতে চাও বকরিদের মতন, এটা খেলা? এ তো অধর্ম হোসেন। তুমি জানলে কি করে? হ্যাঁ, না, রাষ্ট্রের জন্য যতই ভয়ঙ্কর হোক, প্রভাকর মিশ্রকে আমাকে বাঁচিয়ে রাখতেই হবে। কেন? তার কারণ হিন্দুদের বিশাল সমর্থন ওর পেছনে, আর সেই সমর্থনকে কাজে লাগিয়ে আমি নবদ্বীপের বিদ্রোহ দমন করতে চাই। নবদ্বীপ? ব্রাহ্মণের পীঠস্থান থেকে বিদ্রোহ? অসম্ভব হোসেন। কিছুই অসম্ভব নয় বেগম, কিছুই অসম্ভব নয়। তলোয়ার নিয়ে বিদ্রোহের থেকেও এই বিদ্রোহ আরো অনেক বেশি ভয়ঙ্কর বেগম। যে বিদ্রোহে হিংসা নেই সেই বিদ্রোহকে দমন করা ভীষণ কঠিন। আরে বেগম, নবদ্বীপে বৈষ্ণবরা যে ভীষণ শক্তিশালী হয়ে উঠছে সেই খবর কি গৌড়েশ্বরীর কানে পৌঁছয়নি? খবর পেয়েছি। অদ্বৈত আচার্য এদের বিবেক আর বুদ্ধি, আর নিমাই পণ্ডিত নামে এক তরুণ তাদের নেতা। তরুণ কি বলছো? কিশোর, কিশোর। আমাদের নুসরাতের থেকে বয়সে সামান্য একটু বড়। শুনেছি যে দারুণ রূপ তার, ভীষণ সুন্দর গান করে, আর তার পাণ্ডিত্যে নাকি নবদ্বীপের সমস্ত মানুষ একেবারে মোহিত হয়ে আছে। বেগম, এই বৈষ্ণবরাই পারে আমার গৌড়ের সাম্রাজ্যকে টলিয়ে দিতে। আমি তো কাউকে ভয় করি না, দিল্লির বাদশাকেও ভয় করি না, কিন্তু এই এই বৈষ্ণব পণ্ডিতদের কিন্তু আমার ভীষণ ভয় করে। হোসেন, অন্য একটা বড় ভয়ে আমার বুক কাঁপছে। কি ভয় বেগম? নুসরাত, আমাদের নুসরাত, সে যে আমাদের প্রথম সন্তান, গৌড়ের যুবরাজ। বেগম, 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 দেখো, নিজের চেষ্টার তাকদিরের জোর থাকলে নুসরাত নিশ্চয়ই গৌড়ের মসনদে বসবে, আর তা যদি না থাকে তাহলে বসতে পারবে না। জিয়া, তুমি কোনোদিন ভেবেছিলে যে সুবুদ্ধি রায় নফরকে বিয়ে করলে তুমি গৌড়ের বেগম হবে? হোসেন, নুসরাত আমাদের প্রথম সন্তান। আচ্ছা হোসেন, হোসেন, বাপ হয়ে কি তুমি নুসরাতের কথাটা একবারও শুনবে না? তুই কি সময়ের অভাব বাংলার সুলতানের? ঠিক তাই, ঠিক তাই। সময়ের আমার সত্যি ভীষণ অভাব। জৌনপুর আমার হাতের পাঞ্জার মধ্যে, এরপর কামরূপ, তারপর কামতাপুর, তারপর কলিঙ্গ, তারপর বিদর্ভ, তারপর সারা আর্যাবর্ত আমি গ্রাস করে নেব। আমি হব হিন্দুস্থানের খলিফা, জিন্দা পীর। আর নবদ্বীপ, নবদ্বীপের সেই সুন্দর ছেলেটা কার ছেলে কে জানে? সেও নিশ্চয়ই তোমার কাছে বলি হবে। বলি?
জানি না বেগম, আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি যে ওই প্রভাকর মিশ্র হচ্ছে আমার হাতের কাঁটা, আর সেই কাঁটা দিয়ে আমি আমি ওই নবদ্বীপের কাঁটা তুলব। এই জঙ্গলে বাঘ, নদীতে কুমির, এই খেলা আর কতদিন খেলতে হবে হোসেন? আর কতদিন, আর কতদিন এই জঙ্গলের কানা গলিতে আমাদের ঘুরতে হবে? আর কতদিন? বেগম সাহেবা, অমর ভট্টকে খবর পাঠাও। জঙ্গলের এই রাস্তাটা দিয়ে মেঘাই আসবে, একা আসবে, পাকা খবর। তারপর হযরত শেষ মুহূর্তে তো মত বদলাতেও পারে। ও বাবা, ও যদি পুরো দল নিয়ে এসে হাজির হয় তাহলে আমি ওই পুরনো কেল্লার প্রাচীর থেকে নামছি না। বেবাকুফ, আরে ওদের পুরো দলটা তো কালকে গৌড়ে আসবে। হাফসিদের সঙ্গে মিশে গৌড় লুটপাট করার এরকম একটা সুযোগ কি ওরা ছাড়ে? রাজ্যে তো সবাই জানে যে হাফসিরা নাকি গৌড়কে চারিদিক থেকে অবরোধ করে বসে আছে, আর আমি নাকি চোখে সর্ষে ফুল দেখছি। আর এরকম একটা সুযোগ মেঘাই নেবেই, ওকে নিতেই হবে। আমার কি দায়িত্ব আছে আমাকে একটু বুঝিয়ে দিন হযরত। তুই দোহাই হযরত, এই ছবি দেখিয়ে কিছু বোঝাবেন না, আমার সব গুলিয়ে যায়। আপনি বলুন, আমি মনে রাখব। পুরনো কেল্লার সিংহদুয়ারের সামনে মেঘাই আসবে মকবরের সঙ্গে দেখা করতে। একা আসবে, সেটাই পাকা খবর হয়ে আছে। মকবর মানে ওই সুলতানি ট্যাক্সালের তহসিলদার? তহসিলদার ছিল, এখন আর নেই। কাল আমি ওকে বাড়ি থেকে নিজে গিয়ে তুলে নিয়ে এসেছি। তারপর ওই এক বুক মাটির মধ্যে পুঁতে কয়েকটা কাঁকড়া ছেড়ে দিতেই ব্যাস সব গল গল করে বেরিয়ে গেল। ওই আমাকে বলল যে গৌড়ে আসার আগের দিন রাতে নাকি মেঘাই ওর সঙ্গে দেখা করবে একা। না, কিন্তু মেঘাই মকবরের সঙ্গে দেখা করবে কেন? নজরানা দিতে। ওই ওকে তোষাখানায় নিয়ে যাবে। তারপর সবাই ভাববে যে লুট করেছে মেঘাইয়ের দল, হাফসিরা নির্দোষ। তারপর ওই বকরা ঠিক করে নিলেই হলো। তবে এইসব ক্ষেত্রে হাফসিরা একটা রেওয়াজি পেয়ে থাকে। রেওয়াজি মানে জানিস? আচ্ছা মন্দার, অশরফির সঙ্গে তোর মহব্বত আছে? হযরত, আপনি যদি মেঘাইয়ের মাথাটা কেটে এনে আমাকে দেখাতে পারিস তাহলে আশরাফিকে আমি তোর হাতে তুলে দেব। তবে খুব সাবধান মন্দা, মেঘাই কিন্তু খুব ধূর্ত। জঙ্গলে থেকে থেকে ওই জানোয়ারের অনেক গুণ তার মধ্যে জন্মে গেছে। সে নাকি অনেক দূর থেকে বিপদের গন্ধ পায়। এই গৌড়ের সীমানার ঠিক বাইরে দাঁড়িয়ে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে মেঘাই সর্দার, আর একটা ডাকিনীর মোহে অন্ধ হয়ে রয়েছে আমার বড় ছেলে নুসরাত। উদ্বিগ্ন হব না? কিন্তু আপনার ওই ফার্সিতে লেখা পুঁথি কোনো ব্রাহ্মণ পণ্ডিত কি পড়তে পারবেন গুরুদেব? না না জগদীশ, আমি কোনো ব্রাহ্মণের কথা ভাবছি না। তবে